সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা ২১ রাতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলতে চাচ্ছি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এবং সেই জায়গাটায় উপজেলা পরিষদ নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন ডিসি, এসপি অর্থাৎ মাঠ প্রশাসন থেকে শুরু করে এবং নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের সাথে তাদের যে বৈঠক হয়েছে সেখানে নানাবিধ আলোচনার মধ্যে একটি প্রসঙ্গ ছিল যে যদি মন্ত্রী এবং এমপিরা কোনোভাবে এই নির্বাচনে প্রভাব বিস্তার করতে চান এবং তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেন মাঠ প্রশাসন, সেক্ষেত্রে কোনো ধরনের উল্টো ব্যবস্থা সেই মন্ত্রী এমপিদের পক্ষ থেকে নেওয়া হবে কিনা সেই প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে, সেক্ষেত্রে তারা আশ্বস্ত হতে চেয়েছেন এবং নির্বাচন কমিশন থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে কোনো ধরনের তদন্ত না করে তাদের যে বদলি বা পদোন্নতিতে বাধা সেই জায়গাটায় কোনো হস্তক্ষেপ তারা গ্রহণ করবে না এবং তারা সর্বোচ্চভাবে বা সর্বাধিক গুরুত্ব সহকারে সেটা দেখবেন এবং সেই মাঠ প্রশাসনের ডিসি, এসপিদেরকে তাদের যে দায়িত্ব সেটা পালন করবার জন্য অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। তাহলে সত্যিকার অর্থেই মন্ত্রী এমপিদের পক্ষ থেকে কতটা চাপ থাকতে পারে, তাদের প্রভাব কতটা, সেটা ইতিমধ্যেই যারা গণমাধ্যমে চোখ রাখেন তারা জানেন। কারণ আমরা জানি এর আগে একদম রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী থেকে এই ধরনের প্রস্তাবনাও এসেছে যে মন্ত্রী এমপিদের স্বজনরা যাতে এই নির্বাচনে অংশ না নেন, তারা যেন মাঠ ছেড়ে দেন, নির্বাচনের মাঠ। কিন্তু কতজন আসলে সরেছেন, প্রার্থিতা প্রত্যাহার করেছেন, সেটাও একটি দেখবার বিষয় এবং প্রভাবটা কতখানি রয়ে গেছে সেটাও দেখবার বিষয়। সার্বিক আলোচনাটাই করবো আজকের এই আয়োজনে এবং আমি ফেরদৌসী আহমেদ থাকবো এই আলোচনার সাথে পুরোটা সময় জুড়ে। আরও যাদেরকে পেয়েছি আপনাদের সাথে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক নির্বাচন কমিশনার, এবং সর্বডানে রয়েছেন অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। মোহাম্মদ শাহনেওয়াজ, আপনি যদি শুরুটা করতেন যে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এই ধরনের আশ্বস্ত করবার পরে প্রভাব বিস্তার আসলে সত্যিকার অর্থে কতটা ঠেকানো যাবে? আসলে নির্বাচনে স্বাভাবিকভাবে চলবে, এটাই স্বাভাবিক ধরে নেওয়া হয় যে না, নির্বাচন হবে, মানুষ ভোট দিবে, যারা নির্বাচনে জড়িত আছে কাজ করবে, যারা ক্যানভাস করা অর্থাৎ যারা বিভিন্ন রকম প্রচারণা চালাবে সুন্দর, এটাই স্বাভাবিক, এটা আইনেই আছে এবং এটাই বাস্তবতা। কিন্তু বাস্তবে কি দেখা যায়? দেখা যায় যখনই কোনো একটা নির্বাচন আসলো, যদি ওখানে এটা তো স্থানীয় সরকার নির্বাচন, তো স্থানীয় সরকার নির্বাচনে ওই সংসদ সদস্য যিনি থাকেন এলাকায়, উনি প্রভাব বিস্তার করার চেষ্টা, ওনার লোকটাকে নিয়ে আসতে পারে যাতে উনি, আমাদের দুর্ভাগ্য যে যদিও বলা হয় যে পার্লামেন্টে ওনারা ইয়ে করবেন, মানে আইন তৈরি করবেন মূল কাজ, কিন্তু মূল কাজ আইন তৈরি হয় না তাদের। এটা আমার ব্যক্তিগত অভিমত, কেউ অসন্তুষ্ট হলে কিছু করার নেই। তারা অন্যান্য প্রশাসনিক কাজে কোথায় কোথায় কাবিখার কাজ হচ্ছে, কোথায় কোন উন্নয়নের কাজ হচ্ছে, ওদিকে বেশি ব্যস্ততা ওনাদের আছে, যদিও আইনও তাদেরকে এই সুযোগ দিয়ে দিয়েছে। তো এগুলোর জন্য তার নিজস্ব লোক দরকার। যেমন উপজেলা চেয়ারম্যান যিনি থাকবেন তার নিজস্ব লাগবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলোতে লাগবে, কোনো ক্ষেত্রে মেয়র থাকে যে ওই এলাকায়, সেই মেয়র, যে পৌরসভার মেয়র, এইসব যদি নিজস্ব লোক থাকে তো এই কাজগুলো আমার মনের মতো আমি করতে পারবো, এরকম একটা ভাব থাকে। সেই ভাবের থেকে, এবং আমি বলবো না যে সবাই মানে খারাপ কাজ করছেন, আমার পাশেই এক্সাম্পল ছিলেন, ওনার বিরুদ্ধে কোনো বদনাম আমরা কখনো শুনি না, অনেকের বিরুদ্ধেও বদনাম আছে, এইখান থেকে দিতে হয়, এত দিতে হয়, এরকম বদনামও আছে। তো এই জন্য এই ক্ষেত্র তৈরি করে যে আমার এই টাকাটা তুলে নিতে হবে। যেমন ওই কয়েকদিন আগে আবুল কালাম আজাদ, নাম ধরেই বলছি না কি যেন নাম, একজন এমপি মহোদয়, তিনি বলেছেন, যদি সত্যি হয় পেপারে এসছে, মানে গণমাধ্যমে এসছে, যে উনি 1,16,00,000 টাকা মানে উঠিয়ে নেবেন, যেহেতু ওটা ওনার খরচ হয়েছে। এরকম যদি মেন্টালিটি থাকে, এবং এরকম মেন্টালিটি উনি মুখে বলে সমালোচিত হয়েছেন, এরকম মেন্টালিটি অধিকাংশই, যে আমি টাকাটা যেটা এটা ইনভেস্টমেন্ট ধরে আমি আরও কত তুলতে পারলাম, এরকম একটা প্রবণতা রয়ে গেছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে। এইসব কারণে চায় যে উপজেলায় যে দাঁড়াবে সেই জন্য আমার লোক হয়, তাতে আমাকে বাধা দেবেন, আমার কথা মতো চলবে, আমার কাজগুলো করতে সহযোগিতা, এই জন্য ওনারা ইনফ্লুয়েন্স করে। না তো ইনফ্লুয়েন্স করার কোনো কারণ নেই, কারণ এটা আলাদা ক্ষেত্র। উপজেলা পরিষদের চেয়ারম্যান যিনি হবেন উনি জনগণের ভোটে হবেন, এটাই স্বাভাবিক, এটাই আইন। কিন্তু দেখা যায় যতই বলা হোক যে আপনার হস্তক্ষেপ করবেন, আইনে আছে, আচরণবিধিতে আছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খালি ভোট দিতে পারবে। উনি যদি এলাকার ভোটটা হন তাহলে শুধু গিয়ে ভোটটা দিয়ে আসতে হবে, তা করেন না। তা করেন কি, ওনারা বিভিন্নভাবে ডাইরেক্টলি হস্তক্ষেপ করেন, মাঝে মাঝে এই উসিলায় সেই উসিলায় যান, একে ধমক দেন, একে বলে দেন, এইভাবে করে প্রায় দেখা যাচ্ছে এরকম। আমি নিজে যখন ইলেকশন কমিশনার ছিলাম, আমি নাম বলবো না, তখন এমপি ছিলেন, এখন মন্ত্রী হয়েছেন একটা এলাকায়,
তো আবার আরেকজনের কথা বলো, উনি এবার আগে ওই সময় মন্ত্রী ছিলেন, এখন ইলেকশনে ফেল করেছেন। দুই জায়গার একটা মৌলভীবাজারের ঘটনা, একটা যেটা ফরিদপুরের ঘটনা, আমি তো বলছি না নাম। তো তাদেরকে দুজনকে, একজন বললো যে আমার ছেলেকে নিয়ে আসছি মৌলভীবাজারে, আমার ছেলেকে আনছি, আজকে আমাকে বাড়িতে পৌঁছতে হবে। একদিন পরে ওই দিন ইলেকশন, বলে আপনারা একটা দিন পরে পৌঁছেন, কারণ আমি তো আইনগতভাবে বাধ্য করতে পারি না, আপনি যাবেন না। অনুরোধ করেছি, আমার ছেলেকে নিয়ে আসছে, বিদেশ থেকে আসছে, একটা দিন পরে কেন যাবে? এই গেল মৌলভীবাজার। আর গ্রেটার ফরিদপুরের যিনি এখন মন্ত্রী হয়েছেন, ওনাকে রিকোয়েস্ট করছে, আপনি এলাকায় বারবারে খবর আসছে যে উনি এইখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন। যত ওনাকে ফোন করে, না আমি যাচ্ছি না, অথচ আমার কাছে খবর আছে যে উনি সাগিরা রাগবাংলোতে আছেন, এই এলাকায় গেছে। শেষমেশ বিরক্ত হয়ে বললেন কি, আমার মেয়ে বিদেশ থেকে আসছে, আমি আমার দেশে যাব না? কিভাবে ঠেকাবেন? মানে যেখানে সরকারি লোকজন সহযোগিতা করার কথা ছিল, খারাপ জায়গা করে না। এই জন্য সবাই খারাপ তা বলছি না, এইসব ঘটনা ঘটে এবং এরা শঙ্কিত নিজেদের অবস্থান নিয়ে। আমি বলবো, আমার অবস্থা, আমি যদি এমপি হই, আমার যদি অবস্থান নিয়ে আমি শঙ্কিত থাকি, তখন আমি চারিদিক সবসময়, যখনই কোনো ইলেকশন হবে, চারিদিক গুছাতে থাকবো যে এই লোকটা আমার হলে আমার ইলেকশনের সময় কাজে লাগবে, এই লোকটা হলে আমার কিছু যদি এক্সট্রা ইনকামের পথ হবে। এইসব ব্যাপারে যারা শঙ্কিত, তারাই এইসব কাজগুলো ঘটায়। আসলে যদি সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিকতা, আন্তরিকতা, সেগুলো না হলে আইন দিয়ে আসলে কতটা ঠেকানো যায়? আমি আপনার কাছে নিঃসন্দেহে আবার আসবো। অসীম কুমার উকিল, এই যে বললেন যে না, আমার মেয়ে বিদেশ থেকে এসেছে, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, এলাকায় তো যেতেই পারবেন একজন সংসদ সদস্য, কিন্তু তিনি যদি কোনোভাবে প্রভাব বিস্তার করেন, কিন্তু তিনি সেটা অস্বীকার করলেন, না আমি কোনো প্রভাব বিস্তারে যাইনি, আমি গিয়েছি অন্য কাজে, আমি আমার বাড়ি যাব না। এখন এই বাড়ি যাব না, এটা তো আইনে বাধা নেই যে বাড়ি যেতে পারবা না, এটা কি কোথাও লেখা আছে? লেখা নেই। কিন্তু তার মানসিকতার মধ্যে যদি এটা থাকতো যে না, আমি বাড়ি যেতেই পারি, কিন্তু আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করব না। আমি যখন জাতীয় সংসদ নির্বাচন করলাম, তখন আমি হয়তো প্রার্থিতা আর সেই প্রচারণায় অনেক টাকা খরচ করেছি, কিন্তু সেটাকে আমি ইনভেস্টমেন্ট ভেবে কেন এখন উত্তোলনের চেষ্টা করছি? এটাও মানসিকতা। সেই মানসিকতার জায়গাটায় একজন সংসদ সদস্যের কি ভাবা উচিত, কি ভাবেন অনেকেই? আপনাকে ধন্যবাদ। সহ আলোচক স্বাগত। আসলে মানে আলোচনার ক্যানভাসটা অনেক বড় হয়ে গেছে। সেটা মানে কেন এমনটি হয়, এইগুলি নিয়ে কোনো আলোচনাই হওয়ার কথা নয়। আমি নির্বাচন করব, এটা আমার টাকা খরচ করব, সেটাকে আমি ইনভেস্ট ধরবো। ইনভেস্ট আসে হলো বিজনেস টার্মটার সাথে, এটা ব্যবসায়ীদের ব্যাপার। এত টাকা খরচ করলে কত টাকা লাভ হবে। এটা একজন রাজনীতিবিদ যিনি মানুষকে ভালোবাসে, সব কিছু উজাড় করে দেশের সবাই নিজেকে আত্মনিয়োগ করেন, এটাই রাজনীতির তো মূল ধর্ম। ওনার মুখ থেকে এই প্রশ্নটা আসতেই পারে না, কিন্তু আসছে। উনি বলতেছিলেন যে এমপির কাজটাকে, আসলে এটাও সুস্পষ্ট। আমি দেখেন, আমি 5 বছর সংসদ সদস্য দায়িত্ব পালন করেছি। এলাকাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ অনেকগুলো কমিটি আছে। এই কমিটির একটি মাত্র কমিটিতে স্থানীয় সংসদ সদস্য সভাপতি, সেটা হলো স্বাস্থ্য বিষয়ক কমিটিটা। সরকারের নীতি নির্ধারক মহল আমার বিবেচনায় স্বাস্থ্যকে, চিকিৎসা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই নীতিটুকু প্রণয়ন করেছেন। একজন এমপি ওই এলাকার যে হাসপাতাল কমিটি আছে, এটার সভাপতি। আর কোনো কমিটিরই উনি সভাপতি নয়, উনি উপদেষ্টা। হ্যাঁ, একজন এমপির প্রভাব বলয়ের বাইরে কোনো কাজ হয় আমি তা বলছি না, কিন্তু উনি কিন্তু উপদেষ্টা। উপদেষ্টা শুনলে ভালো, না শুনলে কিছু করণীয় আছে, বিষয়গুলো তা না। কিন্তু সামগ্রিকভাবে এই জায়গাগুলি তৈরি হয়েছে। আজকে যেখান থেকে শুরুটা করেছিলেন, আজকে স্থানীয় সরকার নির্বাচন, ধরেন এই যে উপজেলা পরিষদের নির্বাচন, আমরা যখন ছাত্র, আমরা এই জাতীয় পার্টি উপজেলা পরিষদের নির্বাচনের প্রবক্তা, ওরা ঘোষণা করেছে, আমরা প্রতিবাদ করেছি, সারা দেশ একসাথে গর্জে উঠেছি, মিছিল করেছি, মিটিং করেছি, আন্দোলন করেছি, অনেক রক্তপাত হয়েছে। আমরা এখন সেই উপজেলা পরিষদ নির্বাচনের পক্ষে। ওই সময় বিএনপি প্রতিবাদ করেছিল। 91 সালে বিএনপি এসে স্থানীয় এই উপজেলা পরিষদ বাতিল করে দিয়েছিল, কিন্তু এখন তারা এটার পক্ষে দাঁড়িয়েছে। কারণ স্থানীয় সরকার ব্যবস্থা যত বেশি শক্তিশালী হবে, পার্লামেন্টটা তত বেশি উজ্জ্বল হবে। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, এটা কোনো অর্থে একজন এমপির কাজ হতে পারে না। এমপির কাজটা আইন প্রণয়ন, অবশ্যই জাতীয় বিষয়ে যিনি আলোচনা করবে। এখন টিআর আর কাবিকা
এই ওষুধ বিতরণ, ট্রাক্টর বিতরণ, এগুলি এমপির কাজ হয় না, হতে পারে না। কিন্তু একটা সময়ে এই জায়গাগুলোকে তৈরি করা হয়েছে এইভাবে যে এমপি সব কিছু করবে, এমপির নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু যাবে না। সেই উদ্দেশ্য থেকে স্থানীয় সরকারের পকেট লোক বসানোর চেষ্টা করা হয়। কোনোদিনই কোনো পকেট লোক বলে কিছু থাকে না। এটা একটা মানে রং পারসেপশন। মনে করে যে এই রহিম ছেলেটা আমার সাথে আছে, এখানে বসাইলে সে আমার কথা মতো কাজ করবে। কি কাজটা করবে? কথা মতো। যে যায় লঙ্কা সেই হয় রাবণ। ক্ষমতা পাইলেই অপব্যবহার করে, ক্ষমতা পাইলেই চোখ উল্টায় পালায়, নিজের এটা বার করে। সামগ্রিকভাবে এই জায়গাগুলিতে একটা অবক্ষয় দেখা দিয়েছে। সেই জায়গাটা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তরণ ঘটাতে হবে। উদাহরণ হিসেবে বলি, ধরেন একজন রাষ্ট্রপতির বিদায় অনুষ্ঠান কত সুন্দর হতে পারে। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদায় অনুষ্ঠানের আগে আমাদের ধারণাতেই ছিল না। এটা কিন্তু গণতন্ত্রের বিকাশমান ধারার একটা ফলশ্রুতি। বাংলাদেশের এই জায়গাগুলি তৈরি হয়েছে। সিইসি অ্যাপয়েন্টমেন্টের কোনো নীতিমালা ছিল না, এটা হয়েছে। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য অগ্রগতি। সামরিক শাসকরা এই জায়গাগুলিতে হাত দেয় নাই, আমরা এই জায়গাটা হাত দিয়েছি, উন্নতি হয়েছে, নীতিমালাগুলি হয়েছে। হ্যাঁ, নীতিমালা নিয়ে কথা থাকতে পারে, কিন্তু নীতিমালা হয়েছে। সেটা যদি আমার পছন্দ না হয়, আমি এটা আলোচনা করে ঠিক করব। কেউ কেউ আলোচনা টেবিলে আসতে চায় না, কিন্তু যে জায়গাগুলি তৈরি করা হয়েছে, সামরিক শাসকরা যখন দেশের শাসক হতে চাইল, তখন তারা একটা গণতন্ত্রের নামাবলী গায়ে জোড়ায়া দিয়ে বাকি সব অর্গানোগ্রাম ঠিক রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো আর কি। তখন প্রধান সামরিক আইন প্রশাসক যখন চাঁদপুর যাবে, তখন প্রিন্সিপাল সেক্রেটারি চাঁদপুরের ডিসিকে ফোন করে বলছে যেরকম প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান তো আগামী 3 দিন পরে চাঁদপুর যাচ্ছে, তুমি তো একটু অ্যারেঞ্জমেন্ট করো। তখন ডিসি সাহেব তো এটা তার চাকরির ব্যাপার, তার প্রমোশনের ব্যাপার, পোস্টিংয়ের ব্যাপার। সে স্থানীয়ভাবে এরে ডাকছে, ওরে খবর দিচ্ছে, ওরে ম্যানেজ করছে, ওরে হুমকি দিচ্ছে, পুরানা মামলাটা এনে আনছে, আইনে সবাই রে রাষ্ট্রপতি গেছে, সেখানে এনে হাজির করেছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রশাসনকে ব্যবহার করার প্রক্রিয়াটা শুরু হয় বাংলাদেশে। তারপরে কদিন পরেই ডিসি সাহেব বলছে যে ছিলেন, প্রেসিডেন্ট আসছিলেন, মিটিং করছিলেন, এখন আপনারা একটা কমিটি করেন, যে কমিটির নাম হবে বিএনপি। বাইরে যাওয়ার উপায় নাই, তোমরা আসছিল, প্রেসিডেন্টের সাথে কথা দিয়ে গেছো। এইভাবে স্থানীয় প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। একটা সময় দেখা যায় যে ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট হয়েছে ডিসি সাহেব জেলার, ক্ষমতাসীন দলের সেক্রেটারি হয়েছে এসপি সাহেব জেলার। এই প্রক্রিয়াগুলির মধ্য দিয়ে জায়গাগুলিকে নস্যাৎ করা হয়েছে। ফিরিয়ে আনার পথ একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্রের লাবাস না পড়ে গণতান্ত্রিক প্রক্রিয়া। সেটা আমরা 90 একত্রিত হয়েছিলাম, স্লোগান একটাই ছিল, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতার পালাবদল হবে, রাতের আধারে নয়, অস্ত্রের জোরে নয়। সেই প্রক্রিয়াটা 91 থেকে চলছে। কিন্তু হ্যাঁ, একজন বিচারপতির বয়স 2 বছর বাড়াতে হবে, সেইটাকে এনে নির্বাচন প্রক্রিয়াকে যেভাবে বিতর্কিত করা হলো, কিংবা দেশের মহামান্য রাষ্ট্রপতি যখন নিজেকে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করলেন, তখন নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু নস্যাৎ করার কাজটা শুরু হয়। তার মধ্য থেকে বৃত্তভেঙ্গে বেরিয়ে আসার আমরা চেষ্টা করছি। আমি বিশ্বাস করি গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের উপস্থিতি, ভোটার পরিস্থিতিটাকে অনেক উন্নত করেছে, আস্থার জায়গা তৈরি করেছে। স্থানীয় সরকার নির্বাচনের সামনে যেটা আছে, সেখানেও ভোটারের উপস্থিতি বাড়বে। সব কিছু মিলে নির্বাচন। কিন্তু অসীম কুমার উকিল, সেই জায়গাটায় আপনি যেটা বললেন, নিঃসন্দেহে ইতিহাস তো আসলে কথা বলে, কারণ ইতিহাস তো বলবি, ইতিহাস তো সাক্ষী হয়ে থাকে মানুষের সামনে বিভিন্ন ঘটনা বা এই যে প্রক্রিয়া, বা এই আমরা যদি এটাকে বলি যে এই একটা সংস্কৃতি, বাজে সংস্কৃতি ঢুকে গেল বাংলাদেশের ইতিহাসে, সেখান থেকে এখন যারা এই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে, অন্যান্য দল অংশ নিচ্ছে না, আওয়ামী লীগের একাধিক প্রার্থী অংশ নিচ্ছে, কোনো দলীয় মনোনয়ন দেয়া হয়নি, প্রতীক ব্যবহার করা হচ্ছে না, তাহলে তারা কেন এগুলা মানে শিখে প্রভাব বিস্তার করতে যাবে? তারা বঙ্গবন্ধু যেটা করে গেছেন, বঙ্গবন্ধু যেভাবে যে সংস্কৃতি শিখিয়ে গেছেন, সেই ঘরানার বাইরে এসে ওই জিয়াউর রহমান কি শিখিয়ে গেলেন, বা সেই সময়টাতে 90-এর দশকে যেভাবে গড়ে উঠেছে, সেই শিক্ষায় তারা কেন শিক্ষিত হয়ে সে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন? 75 থেকে 96, 21টি বছর সামরিক শাসক, স্বৈর শাসক, এদের হাত ধরে মৌলবাদী শাসক,
এদের ছত্রছায়ায় ৭৫ এবং ৭১-এর ঘাতকরা বাংলাদেশের রাজনীতি, এই যে রাজনৈতিক অপশক্তি তার যে ডানপালা বিস্তার করছে, তৃণমূলে গিয়ে বসেছে শেকড় ঘেরে, সেটাকে সমূলে উৎপাটিত করা খুব কঠিন বিষয়। মানুষ প্রলুব্ধ হয়। মানে বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের এই যে খেলাফি ঋণের প্রতিষ্ঠাতা, উনি ৭৫-এর পরে যে রাজনীতিটা করেছেন, সেই রাজনীতিতে তখন শিল্পমন্ত্রী ছিলেন জামালউদ্দিন আহমদ, তাকে দিয়ে শিল্প ঋণ সংস্থা, শিল্প ব্যাংকের মাধ্যমে টাকাগুলি দেওয়ার, সেখানে কাগজপত্র জমা রাখতে হবে, নথিপত্র দিতে হবে, এগুলো কোনো কিছু ধার ধারেন নাই, টাকা দাও দল করো, এই প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল। এই প্রক্রিয়ার বাইরে আসতে সময় লাগছে। আমি যে কথাটা বলতেছি অবশ্যই হবে, কিন্তু মানুষ যেভাবে ৭৫-উত্তর অপরাজনীতির অপসংস্কৃতিতে ঝুঁকে পড়েছে, সেখান থেকে বের করে আনতে সময় লাগতেছে, কিন্তু মানুষজন কিন্তু আসতেছে, প্রতিষ্ঠানগুলি কিন্তু দাঁড়িয়েছে। আজকে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ কিংবা সিএসি নিয়ে কারো পছন্দ হতে পারে, না হতে পারে, কিন্তু প্রক্রিয়াটা নিয়ে কথা বলার কিন্তু কারোর সুযোগ নেই। সমস্ত প্রতিষ্ঠানগুলি দাঁড়িয়েছে। আমি যেটা বললাম যে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদায় মানে হলো গণতন্ত্রের বিকাশমান ধারার একটা উদাহরণ। এই জায়গাগুলি কিন্তু সর্বত্র তৈরি হচ্ছে, এই জায়গাগুলি আরও আগাবে, সমৃদ্ধ হবে। রাজনীতি একটি বিজ্ঞান, যে বিজ্ঞান সত্যের মুখোমুখি মানুষকে দাঁড় করিয়ে দেয়। এবং হলেই ভালো, হলেই বাংলাদেশে ভালো। এই জন্য বলছি, কারণ যে আপনি তো তখন বলছিলেন যে অনেক কিছু হয়েছে, এই যে সিএসি নিয়োগ আইন এগুলো হয়েছে, এরকম যখন অনেক কিছু হয়েছে, বা একজন রাষ্ট্রপতি যে কতটা সসম্মানে তার সেই মেয়াদ শেষ করে যেতে পারেন, সেটাও বাংলাদেশের ইতিহাসে এই আমরা পেলাম, প্রথমবারের মতো পেলাম। এর আগে যে নানান কারণেই আমরা পাইনি। হ্যাঁ, সেই জায়গাটায় আমরা কিন্তু আবার আরেকটা জিনিসও পেয়েছি, সেটা হচ্ছে সমালোচনা, যেটা আগে ছিল না। অসীম কুমার উকিলদের মতো এরকম রাজনীতিবিদ যারা অনেক ত্যাগী, আমরা বলে থাকি যে ত্যাগী রাজনীতিবিদ, তাদের পাশাপাশি আমরা এখন কিছু রাজনীতিবিদ এরকম পেয়ে যাই যাদের কারণে সংসদ সদস্যদের দিকে আঙুল ওঠে, সমালোচনা হয়। সেই সমালোচনাটাও আমরা পেয়েছি। হয়তো আপনি বলছেন বের হবে, সময় লাগবে। আসতে চাই মোহাম্মদ শাহনেওয়াজ আপনার কাছে। এখন আজকের যে প্রসঙ্গ আমরা নির্ধারণ করেছি যে উপজেলা নির্বাচনে, এবং এক ধরনের বক্তব্যে যারা ছিলেন ওই মিটিংয়ে, মানে ওই সিএসি যখন ছিলেন কথা বলছিলেন, তার বক্তব্যের পর বিভিন্ন ডিসি এবং এসপিরা যখন বক্তব্য দিচ্ছিলেন, কেউ কেউ এক ধরনের শঙ্কায় পড়ে গেছেন এবং সেখান থেকে বলেছেন যে আমি যদি সত্যি সত্যি ব্যবস্থা নিতে পারি, যদি তারা এরকম প্রভাব বিস্তার করতে চায়, তখন যদি আমার উপর চাপ আসে, আমি কি করব? আমি কি এগিয়ে যাব, নাকি আমাকে দেখা হবে সিএসিও অনেক বেশি আশ্বস্ত করবে কিনা, বা নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত করা হবে কিনা? এই জায়গাটা বলেছেন যে তদন্ত করা হবে, তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। সেইখানে আপনি কতটা আশাবাদী? অ্যাকচুয়ালি যদি শক্তভাবে কেউ ধরতে পারে, তাহলে ডেপুটি কমিশনার, ওই এলাকার ডেপুটি কমিশনার, পুলিশ, ওই যে সুপারিনটেন্ডেন্ট, এসপি, এরা শক্তভাবে যদি নির্বাচন কমিশন যেভাবে ডিরেকশন দেয় অথবা আইন কানুনে যা আছে সেভাবে কাজ করলে আসলে শক্তভাবে ধরা যায়। তবে স্থানীয় যারা নিজেরা ক্ষমতা লিপ্সু অথবা যারা নিজেদের ক্ষমতা দেখাবার প্রবণতা, ক্ষমতায় থেকে ক্ষমতায় দেখাবার প্রবণতা, তারা বিরক্ত হবে, এটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে হয়তো অসন্তুষ্ট হয়ে যে ডেপুটি কমিশনারই বলেন অথবা ইউনো বলেন অথবা এসপি, এদের উপর চাপ সৃষ্টি করতে হবে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন অবশ্যই শক্ত হাতে এই বিষয়গুলো দেখতে হবে, যে কাউকে মানে ইলেকশনের কারণে কাউকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে না, কারোর উপর চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা, এগুলো সেটাই শুধু একমাত্র শেষ কথা না। কারণ নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়ে অ্যাকচুয়ালি ক্ষমতা বহন করেন। মোহাম্মদ শাহনেওয়াজ, যে প্রশ্নটা আপনার কাছে এই জন্য রেখেছি, অসীম কুমার উকিল কিন্তু চমৎকারভাবে বললেন যে এই যে ঘরানার মধ্যে ঢুকে পড়া বা এই সংস্কৃতি অভ্যস্ত হয়ে যাওয়া, সেটা তার একদিনে হয়নি। আর সেটা তো শুধু রাজনীতিবিদরাই হননি, সেই প্রলুব্ধ জায়গাটা যেমন কিছু রাজনীতিবিদ হয়েছেন, ত্যাগী মানসিকতা রাজনীতিবিদরা নিঃসন্দেহ হননি, আবার প্রশাসনিক কর্মকর্তারাও তো হয়েছেন, যেটা উদাহরণ করে বললেন যে সেই সময় যাবে, ডিসিকে নির্দেশ দেওয়া হলো। সেই প্রলুব্ধ থেকে আবার প্রশাসনিক কর্মকর্তারাও কি বের হয়ে আসতে পারবেন? না, সেটাই বলছি
যেমন এইগুলো নির্বাচন কমিশন শক্তভাবে ধরতে হবে। যদি কোন ইভেন যারা প্রশাসনিক কর্মকর্তা আছে অথবা পুলিশ মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্মকর্তা যারা আছেন তারা যদি কোনো রকম মানে আইন বিরোধী কাজ করেন অথবা কাউকে ফেভার করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন শক্তভাবে ধরতে হবে। আর সর্বোপরি যেটা হলো যে অ্যাকচুয়ালি তাদের যদি সঠিকভাবে কাজ করতে চায়, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট সময়ের জন্য আছে। হ্যাঁ, তাহলে কি হবে, তার পরবর্তী সময় তার ক্ষতি হতে পারে। যেমন আমাদের চাঁদপুরের ডেপুটি কমিশনারকে বদলি করা দেওয়া হয়েছে একটা কিছু বের করার জন্যে, সেটা অন্য প্রসঙ্গ অবশ্য। তো এইসব ক্ষেত্রে একজনই মানে একটা প্রতিষ্ঠানেই যে এই সমস্ত বিষয়টা রক্ষা করতে হবে, সেটা হলো যে সরকার ক্ষমতায় থাকবেন অথবা সরকারে থাকবেন, তারা যদি শক্ত হাতে এগুলো ডিল করেন, শক্তভাবে এগুলো নিয়ে বিবেচনা করেন যে না এই ডেপুটি কমিশনার ঠিক কাজ করার জন্য যদি শক্ত হাতে করেন, কতটা শক্ত হাতে সেই করবেন, আপনি কতটা মনে করছেন যে শক্ত হাতে করতে পারবেন, নিঃসন্দেহে আপনাকেই আমি শুনবো। বিরতি নিয়ে আসি, বিরতির সময় হয়েছে। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আলোচনা আমরা অনেকখানি ফেলে রেখে গেলাম, বিরতি শেষে এসে আবারও সেই আলোচনাগুলো হবে। আমাদের আলোচনার সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি উপজেলা পরিষদ নির্বাচন, যেহেতু সামনে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে 8 মে এবং ধাপে ধাপে আরও কয়েকটি ধাপে এই উপজেলা পরিষদ নির্বাচন হবে। সেই জায়গায় উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে যাচ্ছেন মন্ত্রী এমপিরা সেই এলাকার, কারণ বলা হচ্ছে যে তাদের স্বজনরা অনেকেই এই নির্বাচনে প্রার্থী হয়েছেন, আর তারা যতটা প্রভাব বিস্তার করবেন সেই জায়গায় প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন বা নির্বাচন কমিশন যারা এই নির্বাচনের দায়িত্বে রয়েছেন কতটা বের হয়ে আসতে পারবেন সেই প্রভাব থেকে, এবং সেই প্রভাবের বিরুদ্ধে বরঞ্চ যদি তারা আইন ব্যত্যয় ঘটিয়ে থাকেন তাহলে কতটা ব্যবস্থা নিতে পারবেন, সেই আলোচনাটাই করছি। মোহাম্মদ শাহনওয়াজ, আপনাকে থামিয়ে গিয়েছিলাম। যে বলছি অসীমদা যেটা বললেন যে এটা অনেক দিনের অভ্যাস হয়ে গেছে, যে ক্ষমতা থাকবে প্রশাসনের লোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক অধিকাংশ দেখা যায় কেমন যেন তাদের প্রতি অতিমাত্রায় মানে সহানুভূতি অথবা বলেন আর অন্য আনুগত্য এটা প্রকাশ করার চেষ্টা করে। সেটা কি স্বাভাবিক না? মানে যদি অন্য সেই প্রভাবটা খাটাতেই চায়, যেটাকে আমরা ভালো বলয় বলবো না, যে একটু খারাপ বলয় যদি বলয় বিস্তার করতে চায়, সেই জায়গায় আনুগত্য প্রকাশ করাই তো ভালো। আনুগত্য এমন অবস্থায় যেন না দাঁড়ায় যাতে আইনের বিপরীতে কাউকে বেশি আনুগত্য দেখানো, তার কথার মতো চলা। এমনও শুনেছি আমার ওসি সাহেব, আমার ইউনো সাহেব, এমন সব কথা এমপি মহোদয়রা মাঝে মাঝে বলেন, এই আমার ইউনো আমার ওসি যেন না হয়, আমার এসপি সাহেব যেন না হয়। ওরা নিজের সক্রিয়তা থাকতে হবে, নিজে সে আইনের দ্বারা তার ইউনো হয়েছে, কেউ এসপি হয়েছে, কেউ ডিসি হয়েছে, তার সক্রিয়তাটা বজায় রাখতে হবে। তারা হ্যাঁ, তারপরে যে সব এমপিরাই তো আর উল্টো কথা বলে না, অনেকেই তো সহায়তা করে এবং কাজ করার জন্য ইয়ে করে, তো তাদের কাজের সাথে সহযোগিতা করে মানুষের উপকারী হয়। আর যেটা হলো এই নির্বাচনের সময় এই ইনফ্লুয়েন্স দেখাবার জন্য যে চেষ্টাটা করা, যারা করে, সবাই যে করে তো বেশিরভাগই করে, আমি বলবো মন্ত্রী বলেন এমপি বলেন, তারা চেষ্টা করে তার নিজের লোক টাকা নেওয়ার জন্য এবং বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এমপি ওই যে ওসি হোক, এসপি হোক, ডিসি হোক, তার উপর প্রভাব খাটাবার চেষ্টা করে, না করলে হুমকিও দেয়। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন শক্তভাবে দেখবে এবং ওই যেটা বলেছে, যদি এরকম কোনো অভিযোগ পায় খুব শক্তভাবে এগুলো ইনকোয়ারি করা উচিত, করে যদি এমপিদের কোনো অভিযোগ করে সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং নেওয়া যে যায় সেটা গত জাতীয় নির্বাচনে একজন এমপি প্রার্থিতাই বাতিল করে দেওয়া হয়েছে। তো আরও কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। এগুলো যদি করতে পারে তো মানুষের মধ্যে স্বস্তি আসবে। আবার যারা কাজ করবে তারাও চিন্তা করবে না আমাকে সাপোর্ট দেওয়ার জন্য নির্বাচন কমিশন আছে। পরবর্তী সবার উপরে হলো আমি যেটা বলছি, যারা ক্ষমতা, এই স্থানীয় সরকার নির্বাচনের সময় একটা সরকার ক্ষমতা থাকে, সেই সরকার যদি নিরপেক্ষতার সাথে সব কিছু দেখে এবং স্থানীয় এমপিকে অথবা স্থানীয় মন্ত্রীকে বেশি ফেভার করতে গিয়ে এতে ক্ষতি হয়, দলের ক্ষতি হয়, সরকারের ক্ষতি হয়, এগুলো থেকে যদি রেহাই দিতে পারে নিজেদেরকে অথবা দলকে, তাহলে একটা সুন্দর নির্বাচন করে এবং এরকম যদি অবস্থা তৈরি করতে পারে তাহলে ডেপুটি কমিশনার বলেন, এসপি বলেন, তারা কিন্তু সবাই কিন্তু মানে আনুগত্য প্রকাশ করতে চায় না, করলেও ভদ্রতার সাথে। এবং মোহাম্মদ শাহনওয়াজ, নিঃসন্দেহে আপনাকে আমি পরবর্তীতে আবারও শুনবো, কিন্তু একটি প্রশ্ন আপনার কাছে রেখেই
যাই, যদি এতটাই আশ্বস্ত করা হলো, এতটাই সেই নির্বাচন কমিশন চমৎকারভাবে কাজ করবে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন আশ্বস্ত হতে পারলো না? তারা কেন এই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিল না? আপনার কি বক্তব্য এই জায়গাটায়, সেটাও নিঃসন্দেহে শুনবো। অসীম কুমার উকিল, আপনার কাছে আসতে চাই। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন যে স্বজনদেরকে, তোমাদের যারা স্বজন রয়েছে বা দলেরও তো তিনি একদম নেতৃত্বে রয়েছেন, সে জায়গায় যখন বলা হয় বা আহ্বান জানানো হয় যে এই স্থানীয় সরকার নির্বাচনে বা উপজেলা পরিষদ নির্বাচনে স্বজনদের থাকলে তাদের প্রার্থিতা তোমরা বসিয়ে দাও বা মাঠে যেও না, নির্বাচনী মাঠে থেকো না, তারপরও আসলে কতজন এটা আমলে নিয়েছেন? আর যদি নিয়ে না থাকেন, তারা আসলে তাহলে দলের যে এক ধরনের যদি বলি প্রভাব, তাদের উপর কতটা পড়লো? মানে আমাদের দেশের যে আর্থ সামাজিক অবস্থা, সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকে আত্মীয়তা তো অস্বীকার করার কোনো বিষয় না, অস্বীকার। আর আমার পরিবারের, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার জামাই, আমার আত্মীয় স্বজন সবাই আমার দলটাই করবে সেরকমই প্রত্যাশাবাদ। এখন আমার ছেলেটা যদি অন্য দল করে তখন বলবো যে দেখো অসীমগুলোর পোলা আবার অন্য দল করে, নিজের ঘরে ঠিক রাখতে পারে না। এই বিষয়গুলো তো এই জায়গাতে না, বিষয়টা আসলে যখন দল নিঃসন্দেহে করতে পারে, নির্বাচনও করতে পারে না, বিষয়টা যখন আহ্বানটা জানানো না, বিষয়টা যখন চোখে পড়ে তখন নিঃসন্দেহে কিছু ব্যত্যয় ঘটে, এই জন্য চোখে পড়ে, তখন এটা আলোচনার টেবিলে আসে পড়ে। উত্তরাধিকার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই, কিন্তু সেই উত্তরাধিকারের যোগ্যতা নিয়ে কোয়েশ্চেন থাকে। আমি আছি, আমার ছেলে রাজনীতি করতেই পারে, কিন্তু তার যোগ্যতা যদি না থাকে আর আমি যদি বসিয়ে দিই, তখন এটা আলোচনার টেবিলে, সমালোচনার টেবিলে আসে। এই জায়গাগুলি আপনার একটা জিনিস বিবেচনায় রাখতে হবে যে আমাদের দলটা দলের যে ক্যারেক্টারিস্টিকটা, বাংলাদেশ আওয়ামী লীগের একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা আসলে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে গঠিত। এটা কোনো ক্লাস অর্গানাইজেশন না, এখানে সকল শ্রেণী পেশার মানুষ এই দলটাতে আছে। এটার সুবিধাটা হলো যে সব শ্রেণী পেশার মানুষ এখানে দলটা করতেছে। অসুবিধাটা হলো যে রাজনৈতিকভাবে যে সচেতনতার জায়গা একজন শিক্ষক যেভাবে রাজনীতিটাকে বুঝছে, একজন কৃষক কিন্তু ঠিক সেভাবে বুঝছে না। একজন চাকরিজীবী যেভাবে বুঝতেছে, একজন ব্যবসায়ী কিন্তু সেভাবে বুঝতেছে না, সে তার সুবিধা মতো করে বুঝে। সেই সবগুলি মিলাইয়া অগ্রসর হওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে ব্যত্যয় ঘটে, ফলে দল থেকে টান দেওয়া হয়, বলা হয়, নির্দেশ দেওয়া হয়। সেই চেষ্টাটা করা হয়েছে। এখন আমাদের এবার যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বা দলীয় সভানেত্রী হিসেবে বলেছেন, বেশ কিছু ঘটনা আছে যে ঘটনাগুলি আলোচনার টেবিলে এসেছে, যে ঘটনাগুলি সবার চোখের সামনে পড়েছে, সেই জন্য বলা হয়েছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মানুষটি হলে উনি সভাপতি, উনিই প্রধানমন্ত্রী, যে বিবেচনা করেছে উনি, যে নির্দেশটা দেওয়া হয়েছে, নির্দেশটা অধিকাংশ মানে নাই, এটা সত্যি কথা। তবে আমি এটা বিশ্বাস করি যে সময় আছে। এমনি অফিসিয়ালি উইথড্র করার টাইমটা পার হয়ে গেছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় আমি যদি মনে করি যে আমি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবো, তখন স্থানীয়ভাবে মিটিং করে বলা যেতে পারে যে এই নির্বাচনে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম, অমুকের সমর্থন দিলাম, এগুলো বলার সুযোগ থাকে। অসীম কুমার উকিল, আরেকটি বিষয় একটু যুক্ত করে আপনার কাছ থেকে জেনে নেই, সেটা হচ্ছে যে এরকম একটা গুঞ্জন আছে যে দল থেকে যদি কোনো মনোনয়ন দিয়ে দিত, তাহলে যে এই এলাকায় বা এই আসনে অমুককে মনোনয়ন দেওয়া হলো, সেটাও দিল না, বললো সবাই অংশ নিতে পারবে স্বতন্ত্র হিসেবে, সেটা ছেড়ে দিয়ে এখন আবার বলছে প্রার্থিতা প্রত্যাহার করো। মানে এই আহ্বান, এই দুইটা সাংঘর্ষিক হয়ে যায়, এরকম একটা গুঞ্জন আছে। ইন দ্য লং রান খুব দূরদৃষ্টিতে দেখলে সাংঘর্ষিক তো অবশ্যই, কিন্তু গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের মধ্যে বিরাজমান একটি অবস্থা আমাদের জন্য কিছুটা হলো অস্বস্তির বিষয়। সেই অস্বস্তিটা কাটিয়ে আমরা এগিয়ে যেতে চাই সম্মুখ, মানে দলটাকে ঠিক করে, যে জন্য স্থানীয় সরকার নির্বাচন থেকে দলীয় প্রতীকটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে সেই জায়গাটাতে যাওয়া হয়েছে। এবং আমরা বিশ্বাস করি, আমরা তো এমপি হিসেবে স্থানীয় সরকার নির্বাচনটা দেখেছি, বুঝলেন, আমাদের জন্য এমপির জন্য খুব বিব্রতকর পরিস্থিতি। ধরেন আমার 10টা ইউনিয়ন আছে, 10টা ইউনিয়নের ক্যান্ডিডেট হলো 50 জন, মনোনয়ন পাবে তো সরকারি 10 জন। 10 জন যারা মনোনয়ন পাবে তারা মনে করে তাদের নিজেদের যোগ্যতায় পাইছে, আর 40 জন যে মনোনয়ন পায় নাই তারা মনে করে যে এমপি সাহেব চায় না, এই জন্য পায় নাই। মানে এখানে এমপির প্রভাব রয়েছে। হ্যাঁ, মানে সকল ক্ষেত্রে যারা পাইছে তারাও আমাদের এমপির কোনো প্রভাব আছে না মনে করে না, তার যোগ্যতা। আর যারা পায় নাই তারা, হ্যাঁ, যে জন্য
সংসদ সদস্যরা প্রথম থেকেই মানে এক ধরনের সোচ্চার ছিল এই প্রতীকটুকু বাদ দেওয়ার জন্য। সেটা এইবার পরিস্থিতি সব কিছু মিলে এমন একটা জায়গায় আছে, ফলে এটার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সহমত পোষণ করে সিদ্ধান্তটুকু নিয়েছে যে প্রতীকটুকু থাকবে না। লক্ষ্যটা হলো এটা। এবং আমরা এখন পর্যন্ত নির্বাচনের যে খবরটুকু পাই পত্রিকার পাতায়, তো সেইটুকু আসে যেটুকু অ্যাভয়েড করা যায় না। কিন্তু বাংলাদেশের 400-র উপরে 500-র মতো উপজেলা পরিষদের নির্বাচনের সকল জায়গার অধিকাংশ জায়গারই খবরটুকু ভালো বলেই মনে হচ্ছে যে প্রতীক বরাদ্দ না করার পরে জায়গাগুলি তৈরি হয়েছে। যে কেসগুলি ধরেন আমার 20টা বা 30টা নির্বাচন নিয়ে বিতর্ক আছে, বিএনপি কিন্তু 72 জনকে এই দল বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য, দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 72 জনকে কিন্তু এক্সপেল করে দিচ্ছে বিএনপি থেকে। আমি কথা বলতে আমাদের আরও বেড়েছে। আমি বলতে চাচ্ছিলাম যে নির্বাচনটা তো উৎসব হিসেবে মানুষজন নেয়। বিএনপি নির্বাচন বর্জন করছে, কিন্তু দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা তাদের সাথে সহমত পোষণ করেছে তা না। নির্বাচন উৎসব, সেই উৎসবে আবাল বৃদ্ধ বনিতা ধনী গরিব নির্বিশেষে সামিল হতে চায়, সেজন্য সবাই যাচ্ছে আর কি। তা আমাদের এখানেও দলের মধ্যে যেটুকু আছে সেই সংকটটুকু আছে, আমরা বিশ্বাস করি মানে অধিকাংশ সংকট নিরসন হয়ে যাবে নির্বাচনের পূর্বে। দল থেকে কেন্দ্রীয়ভাবে এই উদ্যোগটুকু নেওয়া হয়েছে, যার যে এলাকায় সবাই মিলে কাজ করতেছে যেন এই জায়গাটা যে কাঠামোটা দিয়েছে দলের এমপি মন্ত্রীদের। দেখেন এমপি মন্ত্রীরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের সময় এলাকায় যেতে পারে না। আমরা কিন্তু যাই নাই, ভোটও দিতে পারি নাই, যাইও নাই। গেলেই আবার কোন সময় শাহনাজ ভাই শোকস করে দেয়, ভয়ে যাই নাই আর কি। আজ বাবা করুক। অবশ্য প্রভাব খাটালে ঢাকা বসেও প্রভাব খাটানো যায়, প্রভাব খাটালে টেলিফোনেও করা যায়, অনেক পদ্ধতি আছে। তারপরেও দৃশ্যত আমাদের হস্তক্ষেপ হয়েছে, না থাকলেও তো প্রভাব খাটানোই যায়। হ্যাঁ, একটা এমপি সর্বোচ্চ প্রভাবদারী ব্যক্তি ওই নির্বাচনী এলাকার, এটা চোখ বুঝে বলতে হবে। তারপরে অন্যান্য আলোচনা সমালোচনা থাকবে। অন যদি বলা যায় এমপির প্রভাব নাই, এটা ঠিক নয়, সঠিক নয় আর কি। আমাদের দেশে আর্থসামাজিক অবস্থানের কারণেই এমপির প্রভাবটা থাকে। আর আমি একটু এই কথাটা বলি, আমলাতন্ত্রের বিষয়টা কি, যে ধরেন এমন কোনো ঘটনা ঘটছে নাকি যে নির্বাচন হচ্ছে, অনিয়মের বিরুদ্ধে এসপি, ডিসি, ইউনো, ওসি দাঁড়িয়েছে, ফলে সে এই চাকরি হারিয়েছে কিংবা হসপিটালাইজড হইতেছে? বিষয়টা কিন্তু এরকম। চাকরি হারানোর মতো সংখ্যা তারাও মানে ওখানে দেখাননি, তারাও দেখিয়েছেন বদলি হতে পারে, পদোন্নতি ঠেকানো হতে পারে। বদলি প্রতি 3 বছর পর পর বদলির নিয়ম ব্রিটিশ আমল থেকে, এখন আমলে না, 1 বছর পরে হতেই পারে, 3 বছরের মধ্যে হতেই হবে। এই সাহসটুকু থাকতে হবে না, এই সাহসটুকু না থাকলে তার এসপিডিসি, মানে এসপিডিসি হলো জেলার মাতবর, জেলার হর্তাকর্তা বিধাতা, তার যদি সাহস না থাকে তাহলে তো এটা করতে পারবে না। আর আমি যদি টেলিফোনে তার একটা ধমক দেই, এসপি সাহেব ঘর থেকে বাড়িয়ে না, আর সে যদি ঘরে বসেই থাকে, তাহলে তো আমি প্রত্যেক দিন একবার ফোন করবো তাকে, ঘর থেকে বেরিয়ে। সেখানেও আসলে উল্টো আলোচনাটাও করা দরকার যে তারাও কতটা। আমি বলি ওনাদের নিজেদের সীমাবদ্ধতা ঢাকার জন্য, নিজেদের অক্ষমতা ঢাকার জন্য এই সমস্ত অজুহাত দেওয়া। আমি বলি না যে কোনো ঘটনা তা না, ভালো মন্দ মিলে যেমন প্রশাসনে আছে, রাজনীতিতেও আছে। এরকম অনেকে চায় ধমক দেওয়া, ম্যানেজ করিয়া এইভাবে সেইভাবে পার পাইতে চায়, কিন্তু প্রশাসনের দায়িত্বটাও তো অনেক বেশি। এই জেলার হর্তাকর্তা বিধাতা হলো এসপিডিসি, ইউনো আর ওসি হলো ওই উপজেলার হর্তাকর্তা বিধাতা, এবং তারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে জিনিসগুলি চালাইতে পারে সেজন্য সামগ্রিকভাবে তাদের সাপোর্টটা দেওয়া হয়, লজিস্টিক সাপোর্ট থেকে সবকিছু। কর্মকর্তাদের মধ্যেও অনেকেই হয়তো এই প্রভাবিত হওয়ার মধুর অনুভূতি অনুভব করতে চান, এরকমও হতে পারে। তাদের মধ্যেও হয়তো, কিন্তু জুজুবুরির ভয় দেখায় কোনো লাভ নাই এগুলি। আর সমস্ত দায় দায়িত্ব রাজনীতিবিদদের উপর চাপিয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিরা নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করার যে হীন প্রচেষ্টা, এটা শুভ নয়। জি, সেটা মোহাম্মদ শাহনাজ নিঃসন্দেহে তাহলে যুক্ত করবেন। পাশাপাশি আপনাকে আমি একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, যেটা হচ্ছে যে অন্যান্য দল, কারণ এখানে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ সেই সাপোর্টটুকু দেয়, আশ্বস্ত করা হয় যে না, এটা যদি একদম ডিসি এসপিদেরকেও আশ্বস্ত করা হয়, প্রতীকও ছিল না,
নৌকা প্রতীকটাই নাই, যে প্রতীকটা অনেক বেশি শক্তিশালী সেটা নাই, তাহলে তো অনেক বেশি সুযোগ ছিল অন্যান্য দলের এই নির্বাচনে অংশগ্রহণ করার স্থানীয় সরকার, তারপরও তারা করলেন না। সেই জায়গায় তাহলে তাদেরকে কিভাবে আশ্বস্ত আর করার পথ থাকে? একটু এই অসীমদার কথাটার সাথে, যেমন ওই সেন্ট্রাল থেকে বলা হয়েছে, ইভেন মানে দলীয় প্রধানও বলেছেন আত্মীয় স্বজন যাদেরকে যারা নিয়োগ মানে প্রার্থিতা আছে তাদের প্রার্থিতা প্রত্যাহার করার জন্য করেনি। তো এখানে আসলে এগুলো যে খুব বিরাট অনেকগুলো ঘটনা তা না, কিছু ঘটনা ঘটছে এবং সেখানে আবার কেউ উঠাচ্ছে না। যেমন আমি একটা যেমন মুন্সিগঞ্জে আপনি এমপি হলো মহিউদ্দিন সাহেবের ছেলে, সে হ্যাঁ বিপ্লবী এবার হয়েছে, তার চাচা হলো উপজেলা চেয়ারম্যান ইলেকশন দাঁড়িয়েছে, সে তার বোধহয় জন্মের আগের থেকে উনি পলিটিক্স করে, এখন তার চাচা বলে ওই নতুন এমপি হয়েছেন সেই কারণে তার প্রার্থীরা প্রত্যাহার করে নিতে হবে, এটা ঠিক না। প্রত্যেকটা কেস আলাদা করে দেখতে হবে। আবার হ্যাঁ বগুড়াতে আমি অনেক কিছুই জানি না, উনি নতুন একজন আমার কাছে মনে হয়েছে নতুন এমপি হয়েছেন, তিনি তার ছেলেকেও করেছেন আবার কি যেন ভাইকেও করেছেন, 2 উপজেলায় 2টা। এগুলো দেখা উচিত। কেন আমি হয়েছে কেন করবো? এরা কি ওই অসীমদা একটা সুন্দর কথা বলেছেন যে এটার তারা আসলে ধারাবাহিকভাবে পলিটিক্স করে না, হঠাৎ উড়ে এসে জুড়ে বসলো অথবা জায়গায়, এইসব লোকগুলো চেক করা উচিত। এই বিষয়গুলো দেখলে এবং যখন সরকার দলীয় প্রধান বলেছেন, দলীয় প্রধান এটা ছেড়ে দিলে এদের সাহস বেড়ে যাবে। যেহেতু দলীয় প্রধান বলেছেন, এগুলো শক্ত হাতে ডিল করা উচিত দলের, যে না আমরা সিদ্ধান্ত নেওয়ার পরেও সুনির্দিষ্টভাবে আসলে কতটা নেওয়া উচিত ছিল সেটা রয়েছেন, যেহেতু অসীম কুমার উকিল তার কাছ থেকে শুনে নিব। আর আপনি যেটা বললেন অন্যান্য দল, ওই অন্যান্য দলগুলো কেন আসছে না, সেটা হলো দেখেন প্রথম থেকে জাতীয় নির্বাচন থেকে দেখেন, প্রথম নির্বাচনে একবার সরাসরি বলে বিএনপি এবং তার সমমনা দলে আসেনি। কেন আসেনি? এই আওয়ামী লীগ এবং তার সমমনা দলের সাথে দল ক্ষমতা থাকলে নির্বাচন করবে না, এটা করেছে। হ্যাঁ কোনোভাবে আমাদের সময় করেছে, পরবর্তী সময় ইলেকশন করলেও অনেক অভিযোগ, এবার তো আসলো না, একই গ্রাউন্ড দেখিয়ে যে না আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমি নির্বাচন করবো না। এখন এই যদি গো ধরে বসে থাকে তাহলে নির্বাচন কমিশনের কিছু করার নাই, কারণ নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের নির্বাচন করতে হবে এবং নির্দিষ্ট সময় এবং আইনের মতোই করতে হবে। এবার তো নৌকা প্রতীকই নেই, যে নৌকা প্রতীক জেতানোর জন্য অন্যান্য প্রতীকগুলোর উপর অনেক বেশি প্রভাব সরকার দেখাবে, নৌকা প্রতীকই তো এবার ছিল না। প্রতীক ছাড়াও আপনি দেখেন সেক্ষেত্রে সুযোগ ছিল কিনা? না, প্রতীক ছাড়াই তাদের তো প্রতীকের উপর জোর বেশি হলো, জোর হলো যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন, এটা যদি আমি গো ধরে বসেই থাকি, এখন যেই নির্বাচনে আমি প্রতীক না ইভেন আওয়ামী লীগ নির্বাচন আমার মনে হয় নির্বাচন না করলে ক্ষমতায় থাকলে তাও নির্বাচন করবে না। তো এগুলো আসলে বাস্তবতা মেনে নিতে হবে। নির্বাচন করেই তো ক্ষমতায় মানুষ এই দলগুলো নিবন্ধিত হয়েছে নির্বাচন করার জন্য। তাছাড়া আরেকটা জিনিস হলো ওই যেটা হয় যে এইবার যে জাতীয় নির্বাচন, যদিও এটা এখন আমরা উপজেলায় জাতীয় নির্বাচনে দেখেন একটা বিদেশি যাই বলুক, বিদেশি একটা প্রেসার ছিল ক্ষমতাসীন দলের উপর যে তোমরা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারবে না, এবং সরকারও একবার মানে বদ্ধপরিকর ছিল যে আমরা কোনো রকম মানে রিগিং টিগিংগুলো মানে আশ্রয় কিছুই দেবো না। যদিও অনেকের অভিযোগ আছে কিছু কিছু হয়েছে এবং এটাও সত্য হয়েছে, মানে অন্তত গভর্নমেন্ট থেকে গণভাবে, সরকার থেকে গণভাবে কিছু করার মতো অবস্থায় ছিল না। সরকার বিদেশি চাপা, এখন এবারও তো আসতে পারতো আর এসে নির্বাচন করলে, কারণ অনেকে 62 জন যদিও আওয়ামী লীগে, কিন্তু তারা তো আওয়ামী লীগের ওটাই করেছে যে আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচনই হোক, সেটা হোক জাতীয় নির্বাচন হোক স্থানীয় সরকার নির্বাচন, তারা আসবে না। আজকের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। সেক্ষেত্রে অসীম কুমার উকিল যে প্রশ্নটা মোহাম্মদ শাহনাজ তুলেছেন, যে বা তার একটা প্রস্তাবনা আকারেই যে সেক্ষেত্রে সবাইকে ঢালাওভাবে দেখলে হবে না, সুনির্দিষ্টভাবে যদি ব্যবস্থা নেওয়া হতো, সেক্ষেত্রে আপনিও মনে করেন কিনা যে বিভিন্ন জায়গায় যে স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার করুক এইভাবে না বলে সুনির্দিষ্টভাবে মানে সেই প্রার্থিতা প্রত্যাহার করবার কথা বলা জরুরি ছিল কিনা? আলোচনার টেবিলে যেটা এসেছে আর কি, না সেটা তো সুনির্দিষ্টভাবে এসেছে, যে কারণে এটা গদ দিয়ে চালানো হয়েছে। অবশ্যই কেস টু কেস আলাদাভাবে অ্যানালাইসিস করা খবর রাখে। আপনি যেটা বলতেছেন মুন্সিগঞ্জ, এবার এই বগুড়ারটাও বলি, বগুড়াতে যেটা আমাদের মান্নান ভাই ছিলেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, কৃষিবিদ, ওনার মান্নান ভাই মারা গেছে, ওনার স্ত্রী শাহেদারা মান্নান সেখানকার এমপি, এটা এখন না, উনি এবার 3rd টাইম এমপি। আর পাশের উপজেলাতে তার ভাই উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সেটাও সে আসে। কিন্তু মান্নান ভাইয়ের স্ত্রী যে মানে আসনের এমপি,
যে উপজেলা রাখে সেই উপজেলাতে তার ছেলেকে এবার দাঁড় করাইছে আর কি। ফলে এটা আলোচনা টেবিলে আসছে। অবশ্যই কেস টু কেস আলাদা বিবেচনার দাবি রাখে এবং এটা দলের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, নির্বাচনের ভালোর জন্যই এই পয়েন্টটাকে তুলে আনা হয়েছে। দল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়গুলি দেখছে এবং আমি বিশ্বাস করি এটা একটা সলিউশনের দিকেও যাবে আর কি। রাজনীতিটা আমি যেটা শুরু করেছিলাম আর কি, রাজনীতিটা তো আসলে নষ্ট হয়েছে নানান কারণে, একটা সুন্দর জায়গায় আসতেছে, নির্বাচন প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার মধ্য দিয়ে সুন্দর হবে। আরেকটি ছোট্ট প্রশ্ন উত্তর নিয়েই আজকে শেষ করব আলোচনা। এইটা তো ভবিষ্যতে একটা ভালোর দিকে যাচ্ছে, আপনি সেটা বললেন, দলের যে গুছানোর ব্যাপারটা বা দলের যে কোন্দল সেটা ঠেকানোর ব্যাপারটা, কিন্তু এবারও এই স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ছাড়া আর কেউ নির্বাচনের মাঠে নেই। এইটা আসলে সামনের দিনে এভাবে যদি চলতে থাকে সেটা আওয়ামী লীগের জন্য কতটা ভালো? না, এটা আওয়ামী লীগের জন্য, দেশের জন্য, নির্বাচনের জন্য কোনো অর্থই ভালো নয়। সবাই মিলে এই নির্বাচনটা করা যায়, কিন্তু কারো কারো লক্ষ্য হলো সমস্ত নির্বাচনগুলিকে বিতর্কিত করা, নির্বাচনে অংশগ্রহণ না করে। আমরা 79 সালে নির্বাচন করেছি, জিয়াউর রহমান, 86 সালে এরশাদ আমলে নির্বাচন করেছি। আমরা কিন্তু সব নির্বাচনগুলি করেই প্রমাণ করেছি। হ্যাঁ, আমরা 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনে যাইনি, কেউ যায়নি। নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণ করেই আমরা যতটুকু পারি গণতান্ত্রিক অধিকার আদায় করে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করেছি। জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের আন্ডারে যাবে না, তার মানে স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগের আন্ডারে যাবে না, এটা কোনো রাজনৈতিক যুক্তি হতে পারে না। এটা কইসি আর কি, যাবো না, সেটা নিঃসন্দেহে খারাপ দিক। তবে আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগের উপরই বেশি, হ্যাঁ, না, সরকারি দলের দায়িত্ব নিতে হবে, এটা নিবেন আমি তা বলছি না। সরকারি দলের দায়িত্ব নিতে হবে, সরকারি দলের উদ্যোগী ভূমিকা থাকতে হবে। কিন্তু যারা দেশটা পরিচালনা করতে চায় তাদেরও দায়িত্ব আছে, আমার হয়তো বেশি, কিন্তু তারও দায়িত্ব আছে। দায়িত্বটা রাজনৈতিকভাবে সবাই পালন করলে সলিউশন হয়। রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি এগোতে থাকে, দেশের মানুষের জন্য রাজনীতি করে, তাহলে আসলে দায়ী প্রতিটি রাজনৈতিক দলেরই। কিন্তু তারপরও তারা নির্বাচনে না গিয়ে, আমি বিভিন্ন অন্যান্য যে দলগুলো রয়েছে, বিরোধী দলগুলো নির্বাচনে না গিয়ে ক্ষমতাসীন দলের উপরই সবচেয়ে বেশি চাপটা তৈরি হয়। নিঃসন্দেহে অন্য আরও কোনো দিন এই টেবিলে হয়তো সেই আলোচনাগুলো হবে। আজকে শেষ করছি এখনকার মতো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ শাহনওয়াজ আপনাকে, অসীম কুমার উকিল আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলোচনার সাথে প্রতিদিনকার মতো যারা থাকেন আজকেও ছিলেন এবং আলোচনা নিঃসন্দেহে শুনেছেন। সেখানে উপজেলা পরিষদ নির্বাচন যেটা সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জায়গায় নানাবিধ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশন যে মিটিং করেছে সেখান থেকেও তারা সর্বোচ্চ পর্যায়ে আশ্বস্ত করবার চেষ্টা করেছে নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করবার জন্য। সামনের দিনে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং আমরা নিঃসন্দেহে এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বা এদেশের সন্তান হিসেবে চাই যে প্রতিটা রাজনৈতিক দল নির্বাচনের মতো এরকম বড় একটি বা বলা যেতে পারে সবচেয়ে কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয় এবং সেখান থেকে আমরা হয়তো আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে আমরাও নাগরিক হিসেবে আমাদের দায়িত্বটা পালন করতে পারবো। প্রত্যাশা থাকুক সবাই মিলে যেন সেই যার যার জায়গার দায়িত্বটুকু পালন করতে পারি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।